আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে একটু গভীরে যাব যা হাজার হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে সোনা। হুম আমরা বেশ কিছু সূত্র আর গবেষণা ঘেঁটে দেখব, মানে বোঝার চেষ্টা করব এই যে চকচকে ধাতুটা, এটা শুধু গয়না থেকে কি করে বিশ্বের অন্যতম প্রধান একটা মূল্যবান সম্পদে পরিণত হলো, এর আসল মূল্যটা কোথায়, আর সময়ের সাথে সাথে এর ভূমিকাটাই বা কিভাবে বদলালো। হ্যাঁ, সোনার এই যে বিশেষ একটা জায়গা, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর বলে নয়, এর কিছু ভৌত বৈশিষ্ট্য মানে ফিজিক্যাল প্রপার্টিজ, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন এটা বেশ দুর্লভ, খুব টেকসই, মানে সহজে নষ্ট হয় না, আর রাসায়নিকভাবেও প্রায় নিষ্ক্রিয়, মানে মরচে ধরে না বা ক্ষয় হয় না। এর ল্যাটিন নামটাই তো অরুম, মানে উজ্জ্বল উষা। আকর্ষণটা ওখানেই বোঝা যায়। আচ্ছা, কিন্তু অর্থনীতির দিক থেকে দেখলে সবচেয়ে জরুরি হলো এর স্থায়িত্ব। এটা তো আসলে নষ্ট হয় না। তার মানে ইতিহাসে যত সোনা মানুষ মাটি থেকে তুলেছে তার প্রায় সবটাই কিন্তু আজও পৃথিবীতে আছে, কোনো না কোনো ফর্মে। তার মানে শত শত বছর ধরে জমছে। ঠিক তাই। এই টিকে থাকার ক্ষমতায় একে মূল্যের একটা অসাধারণ ভাণ্ডার করে তুলেছে। মানে মোর যে সোনা জমে আছে তার তুলনায় প্রতি বছর নতুন যা তোলা হয় সেটা খুবই কম। ও, আর এটাই একে কাগজের টাকার মতো মুদ্রাস্ফীতি বা ডিভ্যালুয়েশনের বিরুদ্ধে একটা বেশ ভালো সুরক্ষা দেয়। চাইলেই তো আর সোনা ছাপানো যায় না, তাই না? তা তো বটেই। কিন্তু শুরুতে কি সোনা শুধুই গয়না বা ধরুন ধনীদের একটা প্রতীক ছিল? এর অর্থনৈতিক ব্যবহারটা কবে থেকে শুরু হলো? প্রাচীনকালে ঠিক কি হতো? হ্যাঁ, আপনি ঠিক দিকেই ভাবছেন। প্রাচীনকালে সোনার গুরুত্বটা ছিল মূলত প্রতীকী, মানে ক্ষমতা, ধরুন ধর্মীয় আচার অনুষ্ঠান বা সমাজে উঁচু স্তরের চিহ্ন হিসেবে। অলংকারে এর ব্যবহার ছিল বেশি। তখন তো এত খনি ছিল না নিশ্চয়ই। না না, তখন মূলত নদীর ধারে বা মাটির ওপর দিকেই যা পাওয়া যেত। যেমন ওই যে লিডিয়ার প্যাক্টোলাস নদীর কথা বলা হয়। মিশরীয়রা অবশ্য ধরুন খ্রিস্টপূর্ব প্রায় 2000 সাল থেকে মাটির তলার খনি থেকে সোনা তুলতে শুরু করে। রোমানরা পরে সেটাকে আরও বড় মাপে নিয়ে যায়। আর এই যে এর ক্ষয় না, এই বৈশিষ্ট্যটা, এটা একে অমরত্বের একটা প্রতীকও বানিয়েছিল। তাই হ্যাঁ, মুদ্রা হিসেবে ব্যবহার শুরু হওয়ার অনেক আগেই সোনার একটা বেশ শক্ত মনস্তাত্ত্বিক আর প্রতীকী মূল্য তৈরি হয়ে গিয়েছিল। তার মানে মানুষ আগে এর মূল্যটা বুঝেছে, তারপর সেটা বিনিময়ের কাজে লাগাতে শুরু করেছে। এই বদলটা কিভাবে হলো? ঠিক তাই। প্রাচীন মেসোপটেমিয়া বা মিশরে আমরা দেখি মূল্যবান ধাতু ওজন করে ব্যবহার করা হচ্ছে। ইলেকট্রম বলেও একটা জিনিস ছিল। ইলেকট্রন, সেটা কি? ওটা সোনা আর রূপার একটা প্রাকৃতিক মিশ্রণ, মানে ন্যাচারাল অ্যালয়। সেটাও কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে চলত। মিশরে তো খ্রিস্টপূর্ব 5000 বছর আগেও ইলেকট্রমের গয়না পাওয়া গেছে। আচ্ছা, কিন্তু এই ওজন করে লেনদেনের একটা বিরাট অসুবিধা ছিল। কি রকম? মানে প্রতিবার জিনিস কিনতে গেলে ধাতুটা ওজন করো, আবার সেটা খাঁটি কিনা সেটাও পরোক্ষ করে দেখো। এটা তো ব্যবসার গতিকে একদম আটকে দিত, তাই না? হ্যাঁ, খুবই ঝামেলার। আসল বিপ্লবটা মানে ব্রেক থ্রুটা এলো যখন এই ইলেকট্রামেরই ছোট ছোট নির্দিষ্ট ওজনের টুকরোর ওপর শাসকের বা কোনো একটা অথরিটির সিল মেরে দেওয়া হলো। ও, এই সিলটাই গ্যারান্টি? একদম। এই সিলমোহরটাই ওজন আর বিশুদ্ধতার গ্যারান্টি দিত। ভাবুন একবার, প্রতিবার আর ওজন করা বা পরোক্ষ করার দরকার নেই। এটা লেনদেনকে যে কি পরিমাণ সহজ করে দিয়েছিল, আর প্রাচীন বিশ্বের যে সামুদ্রিক বাণিজ্য তার প্রসারে বিরাট সাহায্য করেছিল। আর এই সিলমোহর দেওয়া মুদ্রা থেকেই কি আজকের দিনের টাকার ধারণাটা এলো? লিডিয়ানদের কথা তো খুব শোনা যায় এই ব্যাপারে। হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট। সোনার অর্থনীতিতে একদম পাকাপাকি ঢুকে পড়া, বা যাকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ডাইজড মুদ্রার জন্ম, সেটা ঘটেছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এশিয়া মাইনরে, মানে এখনকার তুরস্কে, লিডিয়ান সাম্রাজ্যে। তারাই প্রথম বানিয়েছিল? হ্যাঁ, তারাই প্রথম নির্দিষ্ট ওজন আর বিশুদ্ধতার মুদ্রা তৈরি করে সেটার ব্যাপক প্রচলন শুরু করে। লিডিয়ানদের এলাকাটা খনিজ সম্পদে খুব ধনী ছিল, আর তারা এই ধাতু তোলা আর ব্যবসা বাণিজ্যে ছিল রীতিমতো অগ্রণী। এই যে স্ট্যান্ডার্ড মুদ্রা, এটা একটা খুব জরুরি বৈশিষ্ট্য নিয়ে এলো যাকে বলে ফাঞ্জিবিলিটি। ফাঞ্জিবিলিটি মানে হলো একটা নির্দিষ্ট মানের মুদ্রা, ধরুন একটা লিডিয়ান স্টেটার, সেটা ঠিক একই মানের অন্য যে কোনো স্টেটারের সাথে বিনিময় করা যায়। তাদের মধ্যে কোনো ফারাক নেই। আজকের দিনে 10 টাকার নোটের মতো যে কোনো 10 টাকার নোটই সমান। আচ্ছা, বুঝলাম।
এই ফাঞ্জিবিলিটি ব্যাপারটা বাণিজ্য আর অর্থনীতিতে একটা বিরাট বদল এনেছিল। শহরগুলো হু হু করে বাড়তে লাগলো, আর লিডিয়ানদের ওই স্টেটারের মতো মুদ্রাগুলো সিল্ক রোডের মতো বহু দূরের বাণিজ্য পথেও ছড়িয়ে পড়ল। সোনা তখন আর শুধু শখের জিনিস বা গয়না নয়, রীতিমতো কাজের একটা বিনিময়ের মাধ্যম। তাহলে লিডিয়ানদের হাত ধরে সোনা মূল্যবান ধাতু থেকে হয়ে উঠল বাণিজ্যের একটা দরকারি অংশ। একদম। তার মানে মুদ্রা শুধু অর্থনীতি না, রাজনীতির সাথেও জড়িয়ে পড়ল। অবশ্যই মুদ্রা চালু করাটা শুধু ব্যবসার সুবিধার জন্য ছিল না, কিন্তু এটা সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতা আর প্রতিপত্তির প্রতীক হয়ে উঠল। কিভাবে? দেখুন, মুদ্রার উৎপাদন, তার বিতরণ, এগুলো নিয়ন্ত্রণ করে শাসকরা নিজেদের ক্ষমতা দেখাতেন। প্রায়ই তো মুদ্রার একদিকে শাসকের ছবি বা কোনো প্রতীক থাকত, অন্যদিকে তার গুণগান লেখা থাকত। এটা একরকম রাজকীয় প্রচারের মাধ্যম ছিল। প্রপোগান্ডা। হ্যাঁ, অনেকটা তাই। রাষ্ট্রের এই যে আনুষ্ঠানিক স্বীকৃতি, মানে সিলমোহরটা, এটা সোনার নিজের যে মূল্য সেটাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এর সাথে আবার যোগ হলো সিনিয়রেজ। সেটা কি? সেটা হলো মুদ্রার গায়ে যে দাম লেখা, ফেস ভ্যালু, আর ওটা বানাতে যে পরিমাণ সোনা বা রূপা লেগেছে তার বাজার দাম, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটাই শাসকের লাভ। তো বুঝতেই পারছেন, সোনার নিজস্ব দুর্লভতা আর রাষ্ট্রের দেওয়া এই গ্যারান্টি, এই দুটো মিলে সোনা হয়ে উঠল সাম্রাজ্য আর রাজনৈতিক ক্ষমতার একটা দারুণ শক্তিশালী অস্ত্র। বেশ, বোঝা গেল। কিন্তু আমরা তো ইতিহাস জুড়েই দেখি সোনার সাথে রূপার একটা প্রতিযোগিতা চলেছে। মানে এককভাবে সোনার ওপর নির্ভর করার আগে তো বাইমেটালিজম বা দ্বিধাতু ব্যবস্থা ছিল, তাই না? ঠিক ধরেছেন। সেটা কেন টিকলো না? হ্যাঁ, ওই 1870-এর দশকে যে ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ড এলো, তার আগে বিশ্বের অনেক বড় বড় অর্থনীতি কিন্তু বাইমেটালিজমই চালাতো। মানে সোনা আর রূপা দুটো ধাতুর মুদ্রায় আইনত বৈধ, আর সরকার তাদের মধ্যে একটা নির্দিষ্ট বিনিময় হার, যাকে মিন্ট রেশিও বলে, সেটা ঠিক করে দিত। তাহলে তো ঠিকই ছিল। সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো, বাজারে তো সোনা আর রূপার দাম স্থির থাকে না, চাহিদা যোগানের উপর নির্ভর করে সেটা ওঠানামা করে। কিন্তু সরকার যে হারটা বেঁধে দিয়েছে, মিন্ট রেশিও, সেটা তো স্থির। ফলে বাজারের আসল দাম আর সরকারি দামের মধ্যে প্রায়ই একটা ফারাক তৈরি হতো। ও আচ্ছা। বিশেষ করে ধরুন 1850 বা 60-এর দশকে, যখন ক্যালিফোর্নিয়া বা অস্ট্রেলিয়াতে প্রচুর নতুন সোনার খনি পাওয়া গেল, তখন সোনার যোগান হঠাৎ বেড়ে গেল। তখন এই সমস্যাটা আরও জটিল হলো। ওই নির্দিষ্ট অনুপাতটা বজায় রাখা খুব মুশকিল হয়ে পড়ল। এখানেই কি ওই বিখ্যাত গ্রেশামের সূত্রটা কাজ করেছিল, যে খারাপ টাকা ভালো টাকাকে তাড়িয়ে দেয়? একদম ঠিক পয়েন্টে এসেছেন। বাইমেটালিজমের ব্যর্থতা ব্যাখ্যা করতে গ্রেশামের সূত্রটা খুব জরুরি। ব্যাড মানি ড্রাইভস আউট গুড। ব্যাপারটা একটা বুঝিয়ে বলবেন। ধরুন, সরকার আইন করে বলল 15 কেজি রূপার দাম 1 কেজি সোনার সমান। এটা হলো মিন্ট রেশিও। কিন্তু আন্তর্জাতিক বাজারে হয়তো তখন 1 কেজি সোনা কিনতে 16 কেজি রূপা লাগছে। তার মানে কি দাঁড়ালো? সরকারি ব্যবস্থায় রূপা একটু বেশি দামি হয়ে গেল, ওভার ভ্যালিউড, আর সোনা একটু সস্তা, আন্ডার ভ্যালিউড। তখন সাধারণ মানুষ কি করবে? তারা চালাকি করে কম দামি সোনাটা গুড মানি জমিয়ে রাখবে বা লুকিয়ে ফেলবে, আর বেশি দামি রূপাটা ব্যাড মানি দিয়ে বাজারে কেনাকাটা সারবে। কারণ ওটা দিয়েই সহজে কাজ চালানো যাচ্ছে। হ্যাঁ, ফলে বাজার থেকে ভালো মুদ্রা, মানে সোনা, সেটা আস্তে আস্তে উধাও হয়ে যাবে। পুরো সিস্টেমটা তখন নামে বাইমেটালিজম থাকলেও কার্যত শুধু রূপার, মানে সিলভার স্ট্যান্ডার্ডে পরিণত হবে। এই অভিজ্ঞতাটাই দেশগুলোকে বুঝিয়েছিল যে যদি দীর্ঘমেয়াদী চুক্তি করতে হয় বা অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে হয়, তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য হলো সবচেয়ে দুর্লভ আর রাসায়নিকভাবে স্থিতিশীল ধাতুটা, মানে সোনা। এই বোধ থেকেই 1870 সালের পর থেকে জার্মানি, ফ্রান্স, আমেরিকার মতো বড় দেশগুলো বাইমেটালিজম ছেড়ে একক স্বর্ণমান বা গোল্ড মোনোমেটালিজমের দিকে চলে যেতে শুরু করে। তাহলে এই ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ড বা সিজিএস ছিল সেই সময়ের কাঙ্ক্ষিত একটা স্থিতিশীল ব্যবস্থা। এটা কতদিন চলেছিল আর এর মূল সুবিধাগুলো কি ছিল? হ্যাঁ, ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ড বা সিজিএস এটা 19 শতকের শেষ দিক থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত মোটামুটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মূল স্তম্ভ ছিল। আচ্ছা। যদিও 1920-এর দশকে অল্প কিছুদিনের জন্য এটাকে আবার চালু করার চেষ্টা হয়েছিল। ব্রিটেন অবশ্য অনেক আগেই 1816 সালেই এটা চালু করে, কিন্তু বিশ্বজুড়ে এর প্রভাব বাড়ে 1870-এর পর, যখন জার্মানি, ফ্রান্স, আমেরিকার মতো বড় শক্তিগুলো বাইমেটালিজম ছেড়ে এদিকে আসে। কাজ করতো কিভাবে এটা? এই ব্যবস্থায়
প্রত্যেকটা দেশের মুদ্রা একটা নির্দিষ্ট পরিমাণ সোনার ওজনের সাথে বাঁধা থাকত। মানে ধরুন ব্রিটিশ পাউন্ড বা মার্কিন ডলারের একটা নির্দিষ্ট সোনার দাম ঠিক করা ছিল। এর ফলে কি হতো, এক, দেশগুলোর মধ্যে মুদ্রার বিনিময় হার প্রায় স্থির থাকত। দুই, দেশের ভেতরের বাজারে জিনিসপত্রের দামও খুব স্থিতিশীল থাকত। এর সবচেয়ে বড় সুবিধা ছিল ডিসিপ্লিন, মানে সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমেরিকাতে 1880 থেকে 1914 এই দীর্ঘ সময়ে গড় বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল মাত্র 0.1%। মাত্র 0.1%? অবিশ্বাস্য। হ্যাঁ, আজকের দিনে ভাবাই যায় না। এই যে স্থিতিশীলতা, এটা আন্তর্জাতিক বাণিজ্য আর লম্বা সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে দারুণ একটা ভরসা দিত। আর এর কারণটা ছিল সোনার সীমিত যোগান। এটাই একে মুদ্রাস্ফীতি বিরোধী করে তুলেছিল। কিন্তু ক্যালিফোর্নিয়ায় তো গোল্ড রাশ হয়েছিল, তখন কি যোগান বেড়ে দাম কমে যায়নি? হ্যাঁ, ওই গোল্ড রাশের মতো ঘটনায় মাঝে মাঝে সোনার যোগান বেড়ে অল্প সময়ের জন্য হয়তো দাম একটু বেড়েছে, মানে মুদ্রাস্ফীতি হয়েছে। কিন্তু সোনার মোট যে ভাণ্ডার জমেছিল সেটা এত বিশাল যে দীর্ঘমেয়াদে দামটাকে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছিল। শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এই ব্যবস্থার কি কোনো খারাপ দিক ছিল না, কোনো ঝুঁকি? অবশ্যই ছিল। এই ব্যবস্থার যে কঠোর নিয়মকানুন, সেটাই কিছু সিস্টেমিক ঝুঁকি তৈরি করেছিল আর অর্থনৈতিক অস্থিরতার কারণও হয়েছিল। কি রকম? এটা আসলে ওই যে মনিটারি পলিসি ট্রাইলেমা বা আর্থিক নীতির ত্রিসংকট, সেটার একটা খুব ভালো উদাহরণ। ট্রাইলেমা? সেটা কি? সোজা কথায় বললে, একটা দেশ একই সাথে তিনটে জিনিস ধরে রাখতে পারে না। এক, মুদ্রা স্থির বিনিময় হার। দুই, পুঁজির অবাধ চলাচল, মানে টাকা সহজে দেশের বাইরে যেতে বা আসতে পারে। আর তিন, স্বাধীন অভ্যন্তরীণ মুদ্রানীতি, মানে দেশের সরকার নিজের ইচ্ছে মতো সুদের হার কমাতে বা বাড়াতে পারে। ও, তিনটেই একসাথে সম্ভব নয়? না, ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ড স্থির বিনিময় হার আর পুঁজির অবাধ চলাচলকে বেশি গুরুত্ব দিয়েছিল। তার ফলে দেশের ভেতরের অর্থনীতির প্রয়োজনে, ধরুন মন্দা এলে, সুদের হার কমানো বা টাকা ছাপানোর মতো মুদ্রানীতি বদলানোর সুযোগ খুব কমে গিয়েছিল। আর এর ফল কি হয়েছিল? এর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি দেখা গিয়েছিল মহামন্দার সময়, মানে গ্রেট ডিপ্রেশনের সময়। এই গোল্ড স্ট্যান্ডার্ডে বিভিন্ন দেশের অর্থনীতিকে এমনভাবে বেঁধে রেখেছিল যে আমেরিকায় যখন মন্দা শুরু হলো, সেটা খুব তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। কিভাবে ছড়ালো? আমেরিকা তখন বাণিজ্য উদ্বৃত্তের কারণে বিদেশ থেকে প্রচুর সোনা আমদানি করছিল। ফলে অন্য দেশগুলোর সোনার ভাণ্ডার কমে যাচ্ছিল। তখন সেই দেশগুলোকে তাদের গোল্ড স্ট্যান্ডার্ড টিকিয়ে রাখতে, মানে সোনার ভাণ্ডার রক্ষা করতে, বাধ্য হয়ে সুদের হার বাড়াতে হচ্ছিল। মন্দার সময় সুদের হার বাড়ানো? হ্যাঁ, ভাবুন, এর ফলে তাদের নিজেদের দেশে কেনাকাটা, বিনিয়োগ সব কমে গেল। মন্দাটা আরও গভীর হলো। শেষ পর্যন্ত দেখা গেল মহামন্দা থেকে বেরোতে গেলে দেশগুলোকে এই গোল্ড স্ট্যান্ডার্ড ছাড়তে হয়েছে, নিজেদের মুদ্রার মান কমাতে হয়েছে, ডিভ্যালু, আর বাজারে টাকা ঢালতে হয়েছে। এটা আসলে প্রমাণ করে দিল যে সোনার এই যে কঠোর নিয়মকানুন, সেটা চরম অর্থনৈতিক সংকট সামলানোর ক্ষেত্রে বরং একটা বাধাই হয়ে দাঁড়াতে পারে। তাহলে মহামন্দা আর তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ডের যুগ শেষ করে দিল। এরপর কি ব্যবস্থা এলো? ব্রেটেন উডস সিস্টেমের কথা তো আমরা জানি। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতিকে আবার একটা স্থিতিশীল কাঠামোর মধ্যে আনার জন্য 1944 সালে আমেরিকার ব্রেটেন উডস শহরে একটা বড় সম্মেলন হয়েছিল। সেখানেই নতুন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার জন্ম হয়। এটা কি আগের থেকে আলাদা ছিল? হ্যাঁ, এটা ছিল খানিকটা অন্যরকম একটা আপোষমূলক ব্যবস্থা। মার্কিন ডলারকে সরাসরি সোনার সাথে একটা নির্দিষ্ট হারে বেঁধে দেওয়া হলো, $35 প্রতি আউন্স সোনা। আর বাকি বিশ্বের যে প্রধান মুদ্রাগুলো, সেগুলোকে মার্কিন ডলারের সাথে একটা স্থির বিনিময় হারে যুক্ত করা হলো। তার মানে ডলারই হয়ে উঠল মূল। ঠিক, এটাকে বলা হয় গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। মানে অন্য দেশগুলো সরাসরি সোনা নয়, ডলারকে তাদের রিজার্ভ হিসাবে রাখত, আর দরকার পড়লে সেই ডলার আমেরিকার কাছে জমা দিয়ে নির্দিষ্ট হারে সোনা নিতে পারত। এই ব্যবস্থাটা কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠনে আর বিশ্ব বাণিজ্যের প্রসারে বেশ কয়েক দশক ধরে খুব সাহায্য করেছিল। কিন্তু এই ব্যবস্থাও তো টেকেনি। 1971 সালে যেটাকে নিক্সন শক বলা হয়, সেটা কেন হলো? দেখুন, ব্রেটন উডস সিস্টেমের একটা দুর্বলতা ছিল আমেরিকার অর্থনীতির ওপর এর সাংঘাতিক নির্ভরশীলতা।
সময়ের সাথে সাথে ধরুন ভিয়েতনাম যুদ্ধের খরচ বা অন্যান্য কারণে আমেরিকার বাণিজ্য ঘাটতি বাড়তে শুরু করলো। মানে আমেরিকা থেকে যত ডলার বাইরে যাচ্ছে ততটা আসছে না, ফলে বিদেশের বাজারে প্রচুর ডলার জমতে থাকলো। তাতে সমস্যা কি? সমস্যা হলো অন্য দেশগুলোর সরকার আর কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটা চিন্তা শুরু হলো। আমেরিকা কি এই বিপুল পরিমাণ ডলারের বিনিময়ে সত্যি সোনা ফেরত দিতে পারবে? তাদের সোনার ভাণ্ডার কি আদৌ যথেষ্ট? ও, আস্থার সংকট। একদম। এই সন্দেহ আর চাপটা বাড়তে বাড়তে 1971 সালের 15ই আগস্ট চরমে পৌঁছল। সেদিন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ ঘোষণা করলেন যে ডলারের সাথে সোনার বিনিময় আপাতত স্থগিত, মানে গোল্ড উইন্ডো বন্ধ। তার মানে বিদেশি সরকারগুলো আর ডলার দিয়ে সোনা পাবে না? হ্যাঁ, এই এক ঘোষণায় ডলারের সাথে সোনার যে শেষ আনুষ্ঠানিক সম্পর্কটুকু ছিল সেটাও ছিঁড়ে গেল, আর ব্রেটেন উডস সিস্টেমটাই ভেঙে পড়ল। শুরু হলো আধুনিক ফিয়াট মুদ্রার যুগ, যেখানে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ের হার বাজারের চাহিদা আর যোগানের ওপর ভিত্তি করে অবাধে ওঠানামা করে। তার মানে সোনা পুরোপুরি সিস্টেম থেকে বেরিয়ে গেল। সরকারি সিস্টেম থেকে, হ্যাঁ। কিন্তু মজার ব্যাপার হলো এই সরকারি ব্যবস্থা থেকে বাদ পড়ে সোনা যেন আরও শক্তিশালী হয়ে উঠল একটা নন সার্ভেইন, মানে স্বাধীন মূল্যের ভাণ্ডার হিসেবে। এর দাম এখন আর কোনো সরকারের হুকুমের ওপর নির্ভর করে না, নির্ভর করে বিশ্ববাজারের আস্থা, অনিশ্চয়তা এগুলোর উপর। আর অন্য ফিয়াট মুদ্রাগুলো কতটা স্থিতিশীল সেটা মাপার একটা মানদণ্ড হয়ে দাঁড়ালো সোনা। তার মানে ফিয়াট মুদ্রার যুগে এসে সোনার ভূমিকাটা আবার বদলে গেল। এখন কি ঠিক কি চোখে দেখা হয়? ঠিক তাই। এখনকার যুগে সোনা মূলত কাজ করে একটা চূড়ান্ত সুরক্ষা বা হেজ হিসাবে। কিসের বিরুদ্ধে? সিস্টেমিক ঝুঁকি বা ধরুন চরম অনিশ্চয়তার বিরুদ্ধে। একে একটা খুব গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেন অ্যাসেট বলে মনে করা হয়। নিরাপদ আশ্রয় কেন? বিশেষ করে যখন শেয়ার বাজারে বা বন্ড মার্কেটে বড় রকমের ধস নামে বা কোনো বড় অর্থনৈতিক সংকট আসে, কিংবা ধরুন ভূ রাজনৈতিক উত্তেজনা খুব বেড়ে যায়, তখন বিনিয়োগকারীরা সোনার দিকে ঝোঁকেন। এর কারণটা হলো সোনা সারা বিশ্বেই স্বীকৃত। একে খুব সহজেই কেনাবেচা করা যায়, মানে এর লিকুইডিটি খুব বেশি, আর এর দামটা কোনো একটা নির্দিষ্ট দেশের সরকার বা অর্থনীতির ভালো মন্দের ওপর সরাসরি নির্ভর করে না। সাধারণত দেখা যায় যখন শেয়ার বা সরকারি বন্ডের মতো অন্য অ্যাসেটগুলোর ওপর মানুষের আস্থা কমে যায়, তখন সোনার দাম বাড়তে থাকে। তাই সোনার দাম বাড়াটাকে অনেক সময় বাজারে মুদ্রাস্ফীতির ভয় বা মুদ্রার মান কমে যাওয়ার আশঙ্কা বা কোনো ভূরাজনৈতিক গোলমাল নিয়ে গভীর উদ্বেগের একটা লক্ষণ হিসাবে দেখা হয়। আর সাধারণ বিনিয়োগকারী বা ধরুন বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এর গুরুত্বটা ঠিক কোথায়? পোর্টফোলিওতে সোনা রাখার যুক্তিটা কি? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক বা ব্যক্তিগত, তাদের জন্য সোনার একটা বড় আকর্ষণ হলো পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার ক্ষমতা, মানে বৈচিত্র্য আনা। সেটা কিভাবে? এর একটা প্রায় ইউনিক বৈশিষ্ট্য হলো শেয়ার বা বন্ডের মতো যে প্রধান অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলোর দামের সাথে সোনার দামের সম্পর্কটা খুব কম, লো কোরিলেশন। মানে শেয়ারের দাম বাড়লে বা কমলে সোনার দামও যে সেভাবেই চলবে তার কোনো মানে নেই। আচ্ছা। আর যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো চরম আর্থিক সংকটের সময়, যাকে রিস্ক অফ পিরিয়ড বলে, তখন এই সম্পর্কটা প্রায় উল্টো হয়ে যায়, ইনভার্স কোরিলেশন। মানে যখন শেয়ার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটের দাম হু হু করে পড়ছে, তখন দেখা যায় সোনার দাম বাড়ছে। এই বৈশিষ্ট্যটা একটা ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে স্থিতিশীল রাখতে, মানে সামগ্রিক ঝুঁকি কমাতে খুব সাহায্য করে। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ইদানিংকালে আমরা তো দেখছি কেন্দ্রীয় ব্যাংকগুলো আবার প্রচুর সোনা কিনছে, খবরে প্রায় আসছে। এই প্রবণতাটা কি নতুন? আর কেনই বা তারা এটা করছে? হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। একবিংশ শতাব্দীতে, বিশেষ করে ওই 2008 সালের বিশ্ব আর্থিক সংকটের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার প্রতি আগ্রহ আবার খুব বেড়ে গেছে। তাই? হ্যাঁ, বিশেষ করে উন্নয়নশীল বা যেগুলোকে আমরা ইমার্জিং মার্কেট বলি, সেই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো রীতিমতো সোনা কিনছে এবং জমাচ্ছে। এটা কিন্তু তার আগের কয়েক দশকের যে ট্রেন্ড ছিল তার ঠিক উল্টো। তখন বরং অনেক সেন্ট্রাল ব্যাংক তাদের সোনার রিজার্ভ কমাচ্ছিল। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে 2024 সালের মধ্যে বিশ্বের মোট যে আন্তর্জাতিক রিজার্ভ আছে তাতে সোনার অংশ বেড়ে প্রায় 16% দাঁড়িয়েছে। এটা 2008 সালের শেষে ছিল মাত্র 9%।
শুধু তাই নয়, সোনা কিনছে এমন দেশের সংখ্যাও বেড়েছে। ধরুন 2009 থেকে 2024 এই সময়ে গড়ে প্রতি বছর 34টা দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনেছে। এর আগের দশকে এই সংখ্যাটা ছিল 26-এর কাছাকাছি। এতগুলো দেশ একযোগে সোনা কিনছে, এর পেছনে মূল কারণগুলো কি হতে পারে? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে। প্রথমত, ডলারের বিনিময় হারের যে ওঠানামা, সেই অস্থিরতা আর ডলার নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার ঝুঁকি নিয়ে একটা চিন্তা। দ্বিতীয়ত, 2008 সালের সংকটের পর থেকে গ্লোবাল ইকোনমিক পলিসি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তো আছেই। আর তৃতীয় এবং সম্ভবত সাম্প্রতিক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্র দেশগুলোর দ্বারা আর্থিক নিষেধাজ্ঞা বা ফিনান্সিয়াল স্যাংশনসের ব্যবহার বেড়ে যাওয়া। স্যাংশনস, সেটার সাথে সোনার সম্পর্ক কি? সম্পর্কটা হলো, সোনা তো একটা ভৌত সম্পদ, মানে ফিজিক্যাল অ্যাসেট। এটা কোনো নির্দিষ্ট দেশের আইন বা নীতির অধীন নয়, মানে নন সভরেন। আর এটাকে সহজে বাজেয়াপ্ত করাও যায় না। তাই এটা এক ধরনের ভূ রাজনৈতিক বীমা বা জিওপলিটিক্যাল ইন্স্যুরেন্স হিসাবে কাজ করছে। আচ্ছা, মানে অন্য দেশের প্রভাবমুক্ত একটা অ্যাসেট। একদম। অন্য কোনো দেশের এখতিয়ার থেকে মুক্ত একটা রিজার্ভ অ্যাসেট হাতে রাখার যে ইচ্ছাটা, সেটাই সোনার কৌশলগত গুরুত্বকে আবার নতুন করে সামনে এনেছে। তবে এই সোনা কেনার পিছনের উদ্দেশ্যগুলো কিন্তু সব দেশের জন্য একরকম নয়। ব্যাপারটা বেশ জটিল। যেমন ধরুন, কিছু দেশ, চীন, রাশিয়া, তুরস্ক, যারা 2008 সালের পর সবচেয়ে বেশি সোনা কিনেছে, তারা বেশ পরিষ্কারভাবেই ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে, মানে ডি-ডলারাইজেশন। আর মার্কিন নিষেধাজ্ঞা ঝুঁকি থেকে বাঁচতে চাইছে। আচ্ছা, কিন্তু আবার অনেক উদীয়মান অর্থনীতির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সরাসরি ডলার বিরোধিতা নয়। তারা আসলে ঝুঁকি কমানোর জন্য সাধারণভাবে তাদের রিজার্ভটাকে একটু ছড়াতে চাইছে, মানে ডাইভার্সিফাই করছে। সেখানে শুধু ডলার নয়, হয়তো ইউরো বা অন্য বিদেশি মুদ্রার অংশও কমাচ্ছে। আর একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেছে, 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিপুল পরিমাণ ফরেন রিজার্ভ ফ্রিজ করে দেওয়া হলো, তারপর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশগুলো সোনা কিনছে তারা একই সাথে আমেরিকার ট্রেজারি বন্ড বা অন্য মার্কিন অ্যাসেটও কিনছে। তাই নাকি? সেটা কেন? এটাই ইঙ্গিত দেয় যে ব্যাপারটা সরল রৈখিক ডলার ত্যাগ নয়, বরং এটা আরও জটিল একটা হেজিং স্ট্র্যাটেজি, যেখানে ভূ রাজনৈতিক ঝুঁকি সামলানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি সোনার নিজের দাম যে বাড়ছে, সেটাও কিন্তু মোট রিজার্ভে সোনার আপেক্ষিক অংশ বাড়িয়ে দিচ্ছে। ফলে এই প্রবণতাটা আরও জোরালো দেখাচ্ছে। তাহলে বিষয়টা বেশ বহুমুখী। হ্যাঁ, সুতরাং বর্তমানে সোনার যে অর্থনৈতিক মূল্য, সেটা শুধু এক ট্র্যাডিশনাল ভ্যালু, মানে মূল্যের ভাণ্ডার বা মুদ্রাস্ফীতির হেজ হিসেবেই নয়, বরং ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডলার কেন্দ্রিক যে বিশ্ব আর্থিক ব্যবস্থা, সেটার সম্ভাব্য অস্ত্রীকরণ বা ওয়েপনাইজেশন নিয়ে যে উদ্বেগ, তার সাথেও খুব গভীরভাবে জড়িয়ে গেছে। সংক্ষেপে বললে, সেন্ট্রাল ব্যাংকগুলোর সোনা কেনার এই হিড়িকের পেছনে আছে রিজার্ভে সোনার অংশ বাড়া, ক্রেতা দেশের সংখ্যা বৃদ্ধি, ডলারের ঝুঁকি ও নীতি নিয়ে অনিশ্চয়তা আর নিষেধাজ্ঞার ভয়। তবে মোটিভটা সবার এক নয়, কেউ ডলার থেকে সরছে, কেউ ঝুঁকি কমাচ্ছে। তাহলে সোনার এই যে 5000 বছরেরও বেশি সময়ের একটা লম্বা পথ চলা, সেটা যদি আমরা দেখি, একটা জিনিস খুব পরিষ্কার, এর ভূমিকা বারবার বদলেছে, কিন্তু এর কদর বা মর্যাদা কখনোই কমেনি। একেবারে শুরুর দিকে অভিজাতদের শখের বস্তু বা প্রতীকের জায়গা থেকে শুরু, তারপর বিনিময়ের মাধ্যম হলো, বাণিজ্যের চাকা ঘোরালো, তারপর ক্লাসিক্যাল গোল্ড স্ট্যান্ডার্ডের সময়ে বিশ্ব অর্থনীতির নোঙর হিসেবে কাজ করলো, আর অবশেষে 1971 সালে সরকারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে আজকের এই চূড়ান্ত নন সার্বভৌম নিরাপদ আশ্রয় বা একটা কৌশলগত সম্পদে পরিণত হলো। এর দাম এখন আর কোনো সরকারের হুকুমে ঠিক হয় না, বরং বিশ্ববাজারের আস্থা, অনিশ্চয়তা আর এর নিজস্ব যে অবিনশ্বর প্রকৃতি, তার উপর দাঁড়িয়ে আছে। একদম ঠিক বলেছেন। আর বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সোনা জমানোর যে আবার হিড়িক পড়েছে, সেটা আসলে বিশ্বজুড়ে বাড়তে থাকা অনিশ্চয়তা আর ভূ রাজনৈতিক ঝুঁকিরই একটা প্রতিফলন। এর পেছনে ডলার নির্ভরতা কমানোর চেষ্টা থাকুক বা নিছক ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল, কারণ যাই হোক না কেন, সোনা আবারও প্রমাণ করছে যে এটা এমন একটা সম্পদ যা দেশের সীমানা, মুদ্রাস্ফীতির চক্র, অর্থনৈতিক সংকট, এই সব কিছুকে পেরিয়ে টিকে থাকতে পারে। এর আবেদন আর প্রাসঙ্গিকতা আজও কিন্তু প্রশ্নাতীত। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। সোনা যেমন অতীতে বারবার নিজেকে বদলে নিয়েছে,
নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজের অর্থনৈতিক ভূমিকা খুঁজে নিয়েছে, অলংকার থেকে মুদ্রা, মুদ্রা থেকে রিজার্ভ অ্যাসেট, রিজার্ভ থেকে নিরাপদ আশ্রয়। ভবিষ্যতে কি এমন কোনো প্রযুক্তিগত বা অর্থনৈতিক পরিবর্তন আসতে পারে, ধরুন হয়তো উন্নত ডিজিটাল মুদ্রা বা অন্য কিছু, যা সোনার জন্য সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত কোনো ভূমিকা তৈরি করবে? এমন কিছু যা আমরা এখন হয়তো ভাবতেও পারছি না।